নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কটা দিন বাদেই আমাদের অর্থাৎ শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে যেটা অর্থাৎ বলা হচ্ছে যে বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রশাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটা তিথি হতে চলেছে, যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এবং এই কৌশিকী অমাবস্যার যে পুজো হয়, মাতা কৌশিকীর রূপকে পুজো করা হয় বিভিন্ন ক্ষেত্রে। এবং এই নির্দিষ্ট রাতটা বা এই নির্দিষ্ট তিথিটা অনেক ক্ষেত্রে তারা রাত্রেও কিন্তু অভিহিত রয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট দিনে তারাপীঠে ভীষণভাবে যাগযজ্ঞের সঙ্গে পুজো হয় এবং তার নির্দিষ্ট ব্যাখ্যা আমি অবশ্যই দেব। এবং তার সঙ্গে সঙ্গে এই দিন এই নির্দিষ্ট রাতটা বা এই নির্দিষ্ট ক্ষণটা বিশেষ করে বলা হচ্ছে মাতা কৌশিকীর আবির্ভাব হয়েছিল। এবং মাতা কৌশিকী কিন্তু সেই দানব দস্যু, যে সেই অসুর, দুই অসুর, একজন শম্ভু ছিলেন, একজন কিন্তু নিঃশম্ভ ছিলেন, দুই ভাই, তাদেরকে প্রতিহত করেছিলেন। এবং এর নির্দিষ্ট অনেক ব্যাখ্যা রয়েছে, সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা জেনে নেই যে এই নির্দিষ্ট তিথিটা কবে পড়েছে, অর্থাৎ এই অমাবস্যার তিথিটা কবে পালিত হবে। অর্থাৎ এই অমাবস্যার তিথিটা এখানে যেটা বলা হচ্ছে যে আগামী 16ই ভাদ্র সোমবার সকাল, অর্থাৎ ভোরবেলা কিন্তু এই অমাবস্যার তিথিটা লাগবে, কৌশিকী অমাবস্যা। এবং 5টা 7 মিনিট হতে সোমবারের দিন, অর্থাৎ এখানে বলবো যে 16ই ভাদ্র সকালের দিকে শুরু হচ্ছে এবং সেটা 17ই ভাদ্র অর্থাৎ এখানে বলবো যে 16ই ভাদ্র এবং 17ই ভাদ্র পরের দিন 6টা 31 মিনিটে কিন্তু সমাপ্তি হচ্ছে। 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে এই অমাবস্যা তিথি সমাপ্তি হচ্ছে। অর্থাৎ মেনলি সোমবারের দিন রাতটা এবং সোমবারের সারাটা দিন এই তিথিটা থাকবে। এবং সেটা হচ্ছে ইংরাজি মতে সেপ্টেম্বরের 2 তারিখে, 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর 2024। এবং দিনটা হচ্ছে সোমবার। যারা এই নির্দিষ্ট তিথির গুরুত্ব, অর্থাৎ এখানে বলবো যে বারংবার এই তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এক সময় আমাদের বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন তথ্যে বা বিভিন্ন ক্ষেত্রে, পুরাণ তথ্যে যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যে না, সেখানে অর্থাৎ শুম্ভ এবং নিঃশুম্ভ তিনি কিন্তু বর পেয়েছিলেন। এবং সেই বরে, অর্থাৎ তাকে যে বর দেওয়া হয়েছিল, সেই বরে বলা হয়েছিল তাদেরকে কেউ হত্যা করতে পারবে না, তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। এবং এই যে প্রতিহত করতে পারবে না, যাদেরকে হত্যা নিধন করতে পারবে না, তাদেরকে কেউ অর্থাৎ শেষ করতে পারবে না, এইটা যখন তারা পেয়ে গেল এবং এই পাওয়ার কারণে তাদের মধ্যে একটা ভীষণভাবে জেদ তৈরি হলো, অহংকার তৈরি হলো। এবং এই অহংকার এবং জেদ, কারণ তারা ছিল কিন্তু, আবার বলছি, তারা ছিল কিন্তু অসুর। এবং সেই অসুর তারা দুই ভাই, তারা কি করলো, তারা দেবতাদের ওপর অত্যাচার শুরু করলো। এবং দেবতাদের ওপর অত্যাচার, দেবতা এবং দেবী প্রত্যেকের ওপর অত্যাচার শুরু করতে লাগলো এবং কুকথা বলতে লাগলো। এবং এইভাবে দিনের পর দিন যখন চলছে, তখন দেবতারাও কিন্তু তাদের নিজস্ব জায়গা কিন্তু ছাড়তে বাধ্য হলো, কারণ তাদের ওপর এত অত্যাচার শুরু হয়ে গেছিলো। কারণ তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, তারা সেই বরটা অলরেডি পেয়ে গেছে। এবং এই যে প্রতিহত করতে পারবে না, সেই বর স্বয়ং ব্রহ্মা তাদেরকে দিয়েছিলেন। এবং তখন এইভাবে চলতে চলতে এক সময় সমস্ত দেবতারা, তারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে আসলেন, শিবের কাছে আসলেন, যে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছি, কি করে কি হবে। আবার বলছি, তিনি যে দুই ভাই শুম্ভ নিঃশুম্ভ, তারা ছিল দুজনেই অসুর। অর্থাৎ এই অসুরকে প্রতিহত করতে হবে, কিভাবে করা সম্ভব, কারণ তাদেরকে কোনো মেয়ে তাদেরকে প্রতিহত করতে পারবে না, কোনো ছেলে তাদের প্রতিহত করতে পারবে না। এবং তাদের দিনের বেলা তাকে প্রতিহত করা যাবে না, রাতে তাদেরকে প্রতিহত করা যাবে না। কখন এই যে বর তারা পেয়েছিল, তখন দেবতারা এসে কিন্তু স্বয়ং মহাদেবের কাছে যখন আসলো এবং তাদের আর্তনাদ জানালো, তখন মহাদেব শিব স্বয়ং শিব কিন্তু সেই কালী অর্থাৎ পার্বতীকে ডাকলো
কারণ পার্বতী ছিল ভিতরে। পার্বতীকে ডাকলো এবং তাকে বলল, শুনে যাও কালিকা, মানে কালিকা বলে পার্বতীকে যখন অভিবোধন করলো, তখন কিন্তু তিনি ভীষণভাবে নিজে নিজে মনোকষ্ট পেয়েছিলেন। কারণ এর পিছনে অনেক কারণ রয়েছে, এর পিছনেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। যেটাকে বলা হয় যে পার্বতীর গায়ের রং কালো হলো কেন? কারণ তিনি যখন, অর্থাৎ সতী যখন শিবের সঙ্গে তার বিবাহ হয়েছিল, এবং এই সতীর বিবাহের পর কিন্তু, অর্থাৎ সতীর কিন্তু অ্যাকচুয়ালি তার পিতা ছিল কিন্তু দক্ষ মহারাজ। অর্থাৎ এই দক্ষ, তিনি কিন্তু তার জামাইকে মেনে নেয়নি। অর্থাৎ তার জামাই যিনি ছিলেন তিনি হচ্ছেন শিব, এবং সে কোনোভাবে কোনো ব্যবহারে তার ওপর তুষ্ট ছিল না। কিন্তু সেই একটা সময় এসেছিল, সেই সময় তিনি তার নিজ গৃহে যজ্ঞের আয়োজন করেছিল, এবং সেই যজ্ঞেতে কিন্তু পার্বতীর স্বামীকে কোনোভাবেই নিমন্ত্রণ করেনি, এবং পার্বতীকেও করে, অর্থাৎ সতীকেও করেনি। অর্থাৎ সতী এবং শিব তাদের দুজনকেই করা হয়নি। কিন্তু যখন সতী জানতে পারলো যে পিতৃগৃহে যজ্ঞ চলছে, সমস্ত দেবদেবতা সকলকে নিমন্ত্রণ হয়েছে তাদের দুজনকে ছাড়া, তখন কিন্তু তিনি সেই বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন করে সেখানে কিন্তু মহাদেবের ওপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে তার থেকে অনুমতি নিয়ে তিনি কিন্তু সেখানে এসেছিলেন। এবং আসার পর দেখলেন যে সত্যি করে সেখানে অপমানিত হয়েছে এবং তার উপর ব্যবহারটা ভালো করা হচ্ছে না, তখন কিন্তু সে ভীষণভাবে রেগে গিয়ে আত্মহতি দিয়েছিলেন সেই যজ্ঞে নিজেকে। এবং আত্মহতি দেওয়ার পর তারপরে তো বিভিন্ন ধরনের সেই তাজ্জব যে নৃত্য চলেছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের ধ্বংসলীলা হয়েছিল। এবং সেই ধ্বংসলীলায় সে কিন্তু মহাদেব অর্থাৎ শিব সেই পার্বতীকে সেই কিন্তু যজ্ঞের থেকে নিজেকে অর্থাৎ এখানে বলবো যে সতীকে তুলে নিয়ে সে কিন্তু সেই তাণ্ডব নৃত্য করছিল। এবং সেই মুহূর্তে সৃষ্টিকে যাতে ধ্বংস না হয় তার জন্য কিন্তু স্বয়ং কিন্তু এখানে বিষ্ণু তার যে চক্র ছিল সেই চক্রের মাধ্যমে সতীর এই দেহটাকে কিন্তু 51টা খণ্ডে, এবং এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে, তবুও বলবো 51 খণ্ডে বিভক্ত করেছিল, এবং সেটা বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছিল, এবং সেটা 51টা পীঠ তৈরি হয়েছে। এবং এই 51 পীঠের এক একটা জায়গায় এক এক নামে কিন্তু অভিহিত রয়েছে। তাহলে এই 51 পীঠ, এবং যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এইখানে আরেকটা জিনিস যেটা রয়েছে বিশেষ করে, যে এই পরবর্তীতে যখন এই সতীর পুনর্জন্ম হয়েছিল, এবং সেখানে কিন্তু তার বিভিন্ন নামে তিনি অভিহিত হয়েছিলেন, তার মধ্যে তার গায়ের রং পরিবর্তন হয়ে গেছিল, এবং সেখানে গায়ের রং যেহেতু কালো হয়ে গেছিল, সে অগ্নিতে সে দগ্ধ হয়েছিল, অগ্নিতে পুড়ে গেছিল, এবং সেই জন্য গায়ের রংটা কালো বলে তাকে কালী বলে কিন্তু অভিবাদন করেছিল স্বয়ং শিব। এবং সেটা তার জন্য খুব কষ্টদায়ক, দুঃখদায়ক, এবং মানসিক জায়গার থেকে সে মেনে নিতে পারেনি। তারপরে সে কি করে, তাদের বক্তব্যগুলো শোনে, এবং স্বয়ং শিব কি বলতে চাইছে এটা শোনে। শোনার পরে সে কিন্তু তার কাছেই ছিল মানব সরোবর, সেই সরোবরে গিয়ে সে কিন্তু ধ্যানে বসে। এবং পরবর্তীতে সেই ধ্যান সমাপ্তি হওয়ার পরে সেই মানব সরোবরে যখন তিনি স্নান করে উঠে আসলেন, তখন তার গায়ের বর্ণ কিন্তু একদম বলবো যে চন্দ্রের মতো উজ্জ্বল করছিল। এবং এই যেটাকে বলা হয় তার গায়ের গাত্রবর্ণ পরিবর্তন হলো, এবং সেই তার যে কালো কোষ, সেই কোষ থেকে আর একটা রূপের তৈরি হলো, আর একটা রূপ তৈরি হলো সেখানে, সেটার নামই হচ্ছে কৌশিকী। এবং এই যে অসামান্য সুবর্ণ রূপ ধারণ করলেন, এবং বলা হচ্ছে বলছে যে নিজের দেহের যত শরীরের যে কোষ ছিল সমস্ত কোষকে তিনি কিন্তু পরিত্যাগ করলেন, এবং নতুন কোষের জন্ম দিলেন, এবং যে নতুন কোষ তৈরি হলো তার শরীরে, এবং সেটা অসামান্য সুবর্ণ। এবং যেহেতু, এবং এই যে তার নামটা দেওয়া হয়েছিল, তাই সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল মাতা কৌশিকী। এই মাতা কৌশিকী যেহেতু কিন্তু বলছে যে অজনী সম্ভবা তিনি, তার জন্য কিন্তু, কারণ
যে শম্ভু এবং নিঃশম্ভুকে যিনি হত্যা করবেন, যে বধ করতে পারবেন, তিনাকে অবশ্যই হতে হবে অজনী সম্ভবা। এবং সেই রূপ অর্থাৎ মাতা কৌশিকীর যে রূপ তিনি পেলেন, সেক্ষেত্রে কিন্তু তার শরীরের অর্থাৎ সেই কালী রূপ, যে রূপ ছিল আগে, সেই রূপ পরিত্যাগ করলেন, তার শরীরের সমস্ত কোষকে পরিত্যাগ করলেন, করে নতুন কোষ যুক্ত শরীর তৈরি করলেন। এবং যে শরীরের অর্থাৎ বলা হচ্ছে সুবর্ণা তিনি হলেন, এবং তার নাম দেওয়া হলো মাতা কৌশিকী। এবং এই মাতা কৌশিকী কিন্তু সেই শম্ভু এবং নিঃশম্ভুকে এই নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে এই কৌশিকী অমাবস্যার তিথি, এই অমাবস্যা তিথিতে কিন্তু তাদেরকে বধ করেছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা এখানে অবশ্যই রয়েছে, কারণ যে তিথি, যেটা ভাদ্র মাসের এই নির্দিষ্ট তিথিতে তিনি বধ করেছিলেন, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে তারা মায়ের আবির্ভাব হয়েছিল, সেটা তারাপীঠে, এবং স্বয়ং বামদেব তিনি কিন্তু এখানে কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া বৈশিষ্ট্যদেব তিনিও কিন্তু এখানে সিদ্ধি লাভ করেছিলেন, এবং তারা মায়ের আবির্ভাব, তারা মায়ের সে দর্শন তিনি পেয়েছিলেন। তাহলে এই যে কারণগুলো রয়েছে, এই নির্দিষ্ট তিথি সেই জন্য বিভিন্নভাবে এই স্থান এবং এই নির্দিষ্ট তিথিকাল সমস্ত জায়গায় কিন্তু ভীষণভাবে জাগ্রত। এবং তার সঙ্গে সঙ্গে তো তারাপীঠ তো রয়েছেই। তাছাড়াও মাতা কৌশিকীর পুজো এই অমাবস্যায় বিভিন্ন জায়গায় হয়, এবং কৌশিকী মায়ের আরাধনা এবং তার সঙ্গে সিদ্ধি লাভ। আমি কেন এইগুলো আজকের আলোচনা করলাম, কারণ মেনলি দেখবেন যে আমাদের জীবনের সেই অসুর রূপী বিভিন্নভাবে আপনার জীবনে আসতে পারে। সেই অসুর রূপ ধারণ করে কেউ আপনাকে প্রতিহত করার চেষ্টা করছে। শত্রু হতে পারে আপনার জীবনে, প্রচুর শত্রু আছে, সেই শত্রু মোকাবেলা আপনি হয়তো করতে পারছেন না। আমি বারবার বলি, স্থান কাল পাত্র বিশেষ কিন্তু আপনার জীবনের পরিপূর্ণতা আসতে পারে। সেই রকমই এই যে কৌশিকী অমাবস্যার তিথি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ওই নির্দিষ্ট তিথিতে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মুহূর্ত স্বর্গ এবং নরকের দ্বার উন্মোচিত হয়, যে সময় অনেক তন্ত্র সাধক, অনেক সাধকরা তারা কিন্তু তাদের ওই নির্দিষ্ট সময়টাকে কাজে লাগাতে পারে তাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে। এবং অনেক সময় সেই অর্থাৎ এই ধনাত্মক এবং ঋণাত্মক, যেটাকে বলা হচ্ছে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জিকে তারা সেইভাবে কাজে লাগাতে পারে। তাই এই নির্দিষ্ট তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেই জন্য আমি বললাম, আমাদের জন্মছকের দেখবেন অনেক ক্ষেত্রে রাহুর একটা কুপ্রভাব মানুষের মধ্যে রয়েছে। এই রাহু কোথার থেকে এসেছিল, রাহুর জন্ম বৃত্তান্ত আপনি যদি জানেন, তাহলে দেখবেন সত্যি করে আপনি অনেক ক্ষেত্রে চিন্তিত হতে পড়বেন। কারণ রাহু আমাদের জীবনে অনেক কিছু দিয়ে দেয়, আবার রাহু অনেক কিছু নিয়ে নেয়। আবার অনেক সময় রাহুর কবলে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যায়, মানুষকে মানুষের স্থানে থাকতে দেয় না এই রাহু। কারণ তিনি এক হিসাবে কিন্তু এক অসুর। কারণ যখন আমাদের যে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে কিন্তু যে অমৃত উঠে এসেছিল, সেটা একমাত্র কিন্তু দেবতাদের প্রাপ্য ছিল, কিন্তু সেই অসুরূপী সে কিন্তু এখানে এসে সেই পান করতে যাচ্ছিল, এবং তাকে খণ্ডন করা হয়েছিল, অর্থাৎ তাকে দ্বিখণ্ড করা হয়েছিল। এবং একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু, অর্থাৎ মুন্ডুটা হচ্ছে রাহু আর ধরটা কেতু। তাহলে এইখান থেকে সেই অসুর থেকেই কিন্তু এই রাহু কেতুর অবস্থান আপনার জন্মছকে, আমাদের জন্মছকে। তাই এই রাহুর কপলে পড়ে যারা সর্বশান্ত হচ্ছেন, একটা স্টুডেন্ট দেখা গেলো বাবা মায়ের কথা শুনছে না, অর্থাৎ তার ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ রয়েছে, অর্থাৎ বৃহস্পতি রাহু কানেক্টেড হয়ে আছে। একটা জন্মছকের দেখা গেল জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না, তার গ্রহণ দোষ রয়েছে, রবি রাহু কানেকশন হয়ে আছে। একটা জাতক জাতিকার শাপিত দোষ হয়ে আছে, জীবনে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হচ্ছে, লাস্ট স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, হয়তো তার ইম্পর্টেন্ট এক্সামগুলো পাশ করে গেছে, ফাইনাল জায়গায় গিয়ে আটকে গেল।
তাহলে এটা রাহুর কবলে, রাহুর যদি দেখা গেল যে কোনো কারণে রাহুর সঙ্গে শনি শাপিত দোষ হয়ে আছে, তাহলে সেই রাহুর কবলে পড়ে যারা আজকে সর্বশান্ত হচ্ছেন, জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, তাদেরকে ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট যোগটা শুভ। রাহুর কবলে পড়ে একটা স্টুডেন্ট নেশায় আসক্ত হয়ে যায়, তার জন্মছকের যদি নেগেটিভ কানেকশন ভাইব্রেট করে, তাহলে সেই জাতক জাতিকা অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তারা কিন্তু তার সর্বশান্ত হয়ে যায়, তার পড়াশোনার থেকে আরম্ভ করে কেরিয়ার লাইফটা পুরো শেষ করে ফেলে। সেই রাহুকে না ওই অসুর রূপ, তাহলে তাকে মোকাবেলা, তার প্রতিকার প্রতিবিধান করার যে নির্দিষ্ট সময় রয়েছে, সেটা কিন্তু ওই কৌশিকী অমাবস্যার নির্দিষ্ট তিথি। কৌশিকী অমাবস্যার তিথি এতই গুরুত্বপূর্ণ, কারণ একটা জাতক জাতিকার জীবনে দেখা গেল কিছুই পাচ্ছে না, কিছুই হচ্ছে না, বা চারিদিক দিয়ে শত্রুতার কারণে আপনার জায়গাটাকে আষ্টে পিষ্টে মারছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। শত্রু আপনি অনেক সময় আমরা শত্রুরা বুঝতে পারি, অনেক সময় শত্রুকে আমরা দেখতে পাই না। আবার অনেক সময় শত্রুতা দেখা গেলো কে করছে, গুপ্তভাবে আপনার এই সমস্যাটা ফেলে রেখেছে, তাহলে আপনি তাকে চেনেন না, জানেন না, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে আপনার। তাহলে গুপ্ত শত্রুর প্রতিকার প্রতিবিধান রয়েছে এই নির্দিষ্ট তিথি। আপনার জীবনের দুর্দশার জায়গা হয়ে আছে, আপনার আইনি কোনো সমস্যায় আপনি জড়িয়ে গেছেন, তার জন্য এই নির্দিষ্ট স্থান। আপনার এখানে দেখুন রাহুর কবলে পড়ে অনেক মানুষ অনেক ধরনের নেশায় আসক্ত হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে রাহুর কবলে পড়ে অনেক জাতক জাতিকা পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়, কারণ রাহু যদি অষ্টমে কানেকশন পেয়ে সেখানে শুক্র মঙ্গলের কানেকশন পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন যে সংসার বা তার ক্ষেত্রে তার জীবনের যে সঠিক চলার পথ নির্ণয় করা, সেক্ষেত্রে কিন্তু সে বারংবার কিন্তু বাধা পায়। তাহলে এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। অনেক জাতক জাতিকা দেখবেন যে বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে দিয়েছে, অবাধ্য হয়ে গেছে, সেটা রাহুর কবলে। কারণ রাহুর মধ্যে কিছু ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে আনলিমিটেড। কারণ আমি এক সময় বললাম যে তার গলাটা ছেদ করা হয়েছিল, গলাটা কেটে দেওয়া হয়েছিল, কারণ তাকে সেই মুহূর্তে অমৃত দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তেই চন্দ্র এবং সূর্যদেব কিন্তু বিষ্ণুকে জানায়, এবং বিষ্ণুর সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তার গলা ছেদ করে, এবং মুন্ডুটা হয়ে যায় রাহু আর দেহটা হয়ে যায়, ধরটা হয়ে যায় কেতু। তাই এই দুজনের মধ্যেই কিন্তু রাহুর বা অসুরের রূপ রয়েছে। এবং এই যে অসুর অর্থাৎ এই যে রাহু যা কিছু খায় তার আনলিমিটেড চাহিদা। আমি কেন বলা হয়, তার এর মধ্যে আনলিমিটেড অ্যাক্টিভিটি সব ক্ষেত্রে দেখবেন। একটা জাতক জাতিকার যদি জন্মছকে রাহুর নেগেটিভ ভাইব্রেট করে, নেগেটিভ ফল দেয়, তাহলে তার জীবনে সেই নেগেটিভটা আনলিমিটেড দিয়ে দেবে। খারাপ জিনিসটা খারাপের, আর দেখবেন যে যদি নেশা করে, তাহলে নেশা করতে 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 তার সমস্ত রকম বদ অভ্যাসগুলো তৈরি হয়ে যাবে, এবং সেটা দিনের পর দিন করতে থাকবে। আবার যদি ভালো করে, তাহলে ভালোটাই হতে হতে থাকবে তার, অর্থাৎ এর লিমিট ছাড়া হয়ে যায় এরা। তাহলে তার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে এই নির্দিষ্ট সময়। অনেক জাতক জাতিকার দেখবেন যে অর্থ বেহিসাবিভাবে খরচ করে সব নিঃস্ব করে দিয়েছে, এই রাহুই দেয়। তাই এই নির্দিষ্ট তিথি যেটা হচ্ছে, আবার বলছি যে মাতা কৌশিকীর যে নির্দিষ্ট পুজোর যে তিথি রয়েছে, কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের সেই 16ই ভাদ্র সোমবার, এবং সারা দিন থাকছে, এবং পরের দিন 17ই ভাদ্র সকাল 6টা সামথিং, অর্থাৎ সকাল, এখানে বলা হচ্ছে 17ই ভাদ্র সকাল 6:31 সমাপ্তি হবে। এই নির্দিষ্ট তিথিতে বিভিন্ন ধরনের কাজ, কারণ আপনারা জানেন যে আমার নির্দিষ্ট কাজের পদ্ধতিটাই আলাদা, কারণ কোন কোন অমাবস্যা কীভাবে কাজ হয়, কোন অমাবস্যাতে কখন কাজ হয়, সেটা মোটামুটি যারা এসছেন তারা জানেন। এবং এই নির্দিষ্ট তিথিতেও কিন্তু আবার সেই নির্দিষ্টভাবে কাজগুলো করা হবে। যারা মনে করছেন এই ধরনের যাবতীয় সমস্যাগুলো যেগুলো বললাম, সমস্যার কবলে পড়ে আছেন, কারণ রাহুই অনেক সময়
কিন্তু বৈবাহিক জীবনে দুর্বিষহ জায়গা তৈরি করে দেয়। রাহুই একটা জাতক জাতিকার, দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকা ছোটোবেলায় খুব দারুণ পড়াশোনায় ছিল, হঠাৎ করে রাহুর দশা যেই শুরু হয়ে গেল এবং সেই রাহুটা হয়তো নেগেটিভ কানেকশান ছিল, তার দিনের পর দিন পড়াশোনায় কিন্তু নষ্ট হতে থাকলো, রেজাল্ট খারাপ হতে থাকলো এবং একটা সময় গিয়ে পাসই করতে পারলো না। তাহলে রাহুর কবলে পড়ে এই জায়গাগুলো হয়। রাহুকে এক প্রকার কিন্তু তিনিও কিন্তু অসুর রূপ, সেই জন্য তার প্রতিকার প্রতিবিধানের এই নির্দিষ্ট সময় রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবারের দিন পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়ার নিজ গৃহ মন্দিরে রয়েছে। প্রত্যেক সোমবারে ব্যারাকপুর স্টেশনের কাছেই পাবেন 12টার থেকে, এবং 5টার থেকে পাবেন শ্রীরামপুরের চেম্বার রয়েছে। শ্রীরামপুরে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত, ওখানে পেয়ে যাবেন সোমবারেই। আর ব্যারাকপুরে পাবেন আপনাকে 12টার থেকে 4টে পর্যন্ত স্টেশনের সামনে। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার আপনারা পাবেন কালীঘাট লেক মল, ওই লেক মল রাসবিহারিতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা। এবং তার সঙ্গে সঙ্গে বুধবারের দিন কিন্তু আপনারা আমাকে পাবেন হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার আছে 12টার থেকে, শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানে 5টার থেকে, আর শনিবারের দিন বিভিন্ন জায়গায় চেম্বার থাকে। কিন্তু তাছাড়াও কিন্তু সপ্তাহের অন্যান্য দিনেও কিন্তু বাইরের চেম্বার থাকে, যেগুলো নিচের স্কলে অবশ্যই নোট ডাউন করা থাকে। ওখানে একবার দেখে নেবেন যে কোথায় কবে কোন দিন চেম্বার আমার থাকছে। এবং বিশেষ করে বহরমপুরে আমার চেম্বার আছে, তারাপীঠের চেম্বার রয়েছে, এবং তারাপীঠে বিভিন্ন সময় বিভিন্ন তিথি ধরে বিভিন্ন ধরনের কাজ সেখানে করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠ মহা শ্মশানের বিভিন্ন হোম যজ্ঞ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ক্রিয়া সেখানে করা হয়, এবং সেগুলো সমস্যার পরিপ্রেক্ষিতে করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আমার কিন্তু কাজ কামাখ্যাতেও কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে বেনারসেও কাজ হয়। কারণ আমি আবার বলছি, সমস্যার পরিপ্রেক্ষিতে আপনার কি সমস্যা সেই অনুযায়ী সেই জিনিসগুলো সেই সব নির্দিষ্ট জায়গায় কিন্তু এই কাজগুলো করা হয়। এছাড়া বলবো যে দেখুন, আমার বর্ধমানে চেম্বার রয়েছে, যেমন তারাপীঠেও চেম্বার রয়েছে এবং কাজ হয়। এবং তাছাড়াও কিন্তু আমার চেম্বার রয়েছে বহরমপুর এবং মেচেদা চেম্বার আছে। আর যে চেম্বারে আসুন না কেন, আগের থেকে অবশ্যই নোট ডাউন করবেন, অর্থাৎ নিজের নামটা লিখিয়ে নেবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে ডিটেলস হেল্প করবে, কারণ কোন দিন কোথায় কখন থাকছি, কোন ডেটে আপনার চেম্বার কোথায় হচ্ছে, সেটা আপনি বুকিং নাম্বারে ফোন করলেই অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইড করবে। যাই হোক, দেখুন, সমস্যা মানুষ জীবনে আছে, থাকবে, কিন্তু তার প্রতিকার প্রতিবিধানও আছে। আপনার হয়তো প্রতিকার প্রতিবিধান না নেওয়ার কারণে আজকে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন আপনি সমস্যায় তৈরি হয়ে যাচ্ছে। আপনার জীবনের যে চাওয়া, আপনার জীবনের যে স্বপ্ন, সেটা আপনি পূরণ করতে পারছেন না। কোথাও না কোথাও সমস্যা আপনার জীবনে তৈরি হয়ে আছে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ আমার কাছে বিভিন্ন মানুষ এসছে, বিভিন্নভাবে কাজ করেছে, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে। কয়েকজনের কথাবার্তা শুনুন যে তারা কতটা আজকের দিনে ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিমাণটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি, এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো।
তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে
তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8338052441 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।